ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের খবরে বলা হয়, ইরানের বিশেষজ্ঞ পরিষদ বিপ্লবী গার্ডের চাপে তাকে নির্বাচিত করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে নিজ কার্যালয়ে মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলার খামেনি নিহত হওয়ার পর এই পদক্ষেপ এসেছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যু ইসলামী প্রজাতন্ত্রে ইরানের সর্বোচ্চ নেতৃত্বে শূন্যতা তৈরি করে এবং সম্ভাব্য উত্তরসূরি নিয়ে তীব্র জল্পনা কল্পনার জন্ম দেয়। সেই জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত খামেনির ছেলে মোজতবাই ইরানের সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন। ৫৬ বছর বয়সী মোজতবা খামেনির দ্বিতীয় বড় ছেলে এবং ইরানের শাসন ব্যবস্থার অন্যতম প্রভাবশালী, কিন্তু ৫৬ বছর বয়সী মোজতবা খামেনির দ্বিতীয় বড় ছেলে এবং ইরানের শাসন ব্যবস্থার অন্যতম প্রভাবশালী কিন্তু আড়ালে থাকা ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। ইরানের বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি এর সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ১৯৬৯ সালে মাশহাদে জন্ম নেওয়া মোজতবা বেড়ে ওঠেন শাহ মোহাম্মদ রেজা পাহলভির রাজতন্ত্র বিরোধী বিপ্লবী আন্দোলনের সময়ে। মোজতবা কোনো উচ্চপদস্থ ধর্মীয় নেতা নন, তিনি কখনো কোনো পদে অধিষ্ঠিত হননি এবং শাসন ব্যবস্থায় তার কোনো আনুষ্ঠানিক ভূমিকাই নেই। তবে পর্দার আড়ালে তিনি যথেষ্ট প্রভাব বিস্তার করেন বলে মনে করা হয়। ইরান ইরাক যুদ্ধের সময় তিনি ইরানের সশস্ত্র বাহিনীতে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে গোয়েন্দা ও বাসিস কমান্ডার সহ নিরাপত্তা কাঠামোর শীর্ষ পর্যায়ে ওঠা ব্যক্তিদের সঙ্গে স্থায়ী সম্পর্ক গড়ে তোলেন। বিগত বছরগুলোতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও বিদেশি সরকারগুলো তাকে নির্বাচন রাজনীতি ও নিরাপত্তা দমনপীড়নে ভূমিকা রাখার অভিযোগে অভিযুক্ত করেছে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। গত শনিবারের ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় খামেনির পরিবারের সদস্যদের মধ্যে বেঁচে থাকা একজন হলেন মোজতবা। মনিরুজ্জামান বাবু, ৭১। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশটির পবিত্র শহর মাশহাদে দাফন করা হবে। স্থানীয় সময় বুধবার বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এ তথ্য জানিয়েছে। তবে কবে তাকে দাফন করা হবে সেটি জানানো হয়নি। মাশহাদ ইরানিদের কাছে একটি পবিত্র শহর। খামেনির জন্ম হয়েছিল এই শহরে। সেখানকার ইমাম রেজা মাজারে তার বাবাকেও সমাহিত করা হয়েছিল। ৮৬ বছর বয়সী খামেনিকে লক্ষ্য গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল মার্কিন যৌথ হামলা চালালে নিহত হন এই সর্বোচ্চ নেতা। মৃত্যুর আগে দীর্ঘ ৩৬ বছর তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন। যুদ্ধের ময়দানে অনড় দুপক্ষই। তেহরানে নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে। এখন পর্যন্ত দেশটিতে হতাহতের সংখ্যা ছাড়িয়েছে ১,০০০। জবাবে ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে তেহরান। এছাড়া কাতারে আল উদেদ মার্কিন বিমান ঘাঁটিতে হামলা করেছে তারা। ড্রোন হামলা হয়েছে দুবাইয়ে মার্কিন কনসুলেটের কাছেও। অরিসুল ইসলামের প্রতিবেদন। যুদ্ধের ময়দান থেকে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র কেউই পিছু হচ্ছে না, যে যার অবস্থানে অনড়। ফলে চলছে ধ্বংসযজ্ঞ, বাড়ছে হতাহত। তেহরানে বুধবার সকালে নতুন করে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র লক্ষ্য করেও হয়েছে বিমান হামলা। এ পর্যন্ত প্রায় ২,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পাশাপাশি লেবাননের বৈরুতে বিমান হামলা চালিয়েছে আইডিএফ। হিজবুল্লাহর বৈঠক চলাকালে এ হামলা চালায় তারা। বিমান হামলা হয়েছে বালবেকেও, হতাহত হয়েছে বেশ কয়েকজন। এদিকে ইসরায়েলেও দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান। এছাড়া কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতেও হামলা করেছে তারা। ড্রোন হামলা হয়েছে দুবাইয়ে মার্কিন কনসুলেটের কাছে। সৌদি আরবে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআই এর স্টেশনে হয়েছে ড্রোন হামলা। ইরানের সক্ষমতা ধীরে ধীরে কমছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। সেন্টকমের প্রধান জেনারেল কুপার বলেন, ইরান এখন পর্যন্ত ৫০০-র বেশি ক্ষেপণাস্ত্র এবং ২,০০০-এর বেশি ড্রোন ছুড়েছে। এদিকে ইরানের নতুন নেতাকে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। আমরা তাদের পরাজিত করছি, তবে এখনো কিছু ক্ষেপণাস্ত্র তারা ছুটছে। একসময় তা আর পারবে না।
কারণ আমরা তাদের সব লঞ্চার ধ্বংস করছি। ইরানের নতুন নেতৃত্ব পুরনো নেতৃত্বের মতো খারাপ হবে না বলে আশা করি। যদি হয় তাহলে এবারের তুলনায় আরো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তবে ইরান বলছে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি রয়েছে তাদের, পাশাপাশি নিজেদের সবচেয়ে উন্নত অস্ত্রগুলো ব্যবহারই করেনি বলে দাবি করেছে তেহরান। গত ১.৫ বছর ধরে আমরা প্রচুর বিভ্রান্তিকর কথা শুনেছি, কিন্তু এখন সময় এসেছে আমাদের দেশকে রক্ষা করার এবং লড়াই করার। আমাদের সশস্ত্র বাহিনী এবং জনগণ এই যুদ্ধে জয়লাভের জন্য তাদের সর্বস্ব উৎসর্গ করার শপথ করেছে। এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার সমালোচনা করেছেন রাশিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা। অবিলম্বে এ হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং। অরিসুল ইসলাম, ৭১। ইরান পারমাণবিক বোমা তৈরি করছে এমন কোনো অকাট্য প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইআইএ এর প্রধান রাফায়েল গ্রোসি। তবে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শকদের পূর্ণ প্রবেশাধিকার না দেয়াকে গভীর উদ্বেগের বিষয় বলে অভিহিত করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে গ্রোসি বলেন, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইরাকের কোনো সমন্বিত কর্মসূচির প্রমাণ তারা পাননি। তবে তিনি বলেছেন, তেহরান ৬০% বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা বেসামরিক জ্বালানি চাহিদার তুলনায় অনেক বেশি। এই পরিমাণ সংগ্রহ কেবল পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোরই রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের ইউরেনিয়াম সমৃদ্ধি সংক্রান্ত দাবিকে অস্বীকার করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এখনও পারমাণবিক অস্ত্র তৈরি করার পক্ষে নয়। ভূমধ্যসাগরে রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, ফ্রান্সের পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী চার্লস দ্য গলকে ভূমধ্যসাগরে মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, রণতরী চার্লস ডি গল ভূমধ্যসাগরে মোতায়েন করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি এবং আগামীর অনিশ্চয়তা মোকাবিলায় এ সিদ্ধান্ত বলে জানান তিনি। এ সময় মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়ার জন্য ইরানকেই দায়ী করেন ফরাসি প্রেসিডেন্ট। ইতিমধ্যে চার্লস দ্য গল বাল্টিক সাগর থেকে ভূমধ্যসাগরের উদ্দেশ্যে রওনা হয়েছে বলেও জানিয়েছেন ম্যাক্রো। দুই পক্ষের সংঘাতে মধ্যপ্রাচ্য জুড়ে অশান্ত পরিস্থিতি বিরাজ করছে। এজন্য আমি ইরানকেই দায় দেব। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি এবং আগামী দিনের অনিশ্চয়তার কারণে আমি চার্লস দ্য ডি গল রণতরীটিকে ভূমধ্য সাগরে যাওয়ার নির্দেশ দিয়েছি। সাইরেনের শব্দ, যুদ্ধের আতঙ্ক আর অনিশ্চয়তার মাঝেই উৎসবে মেতেছে ইসরায়েলবাসী। হামলা আতঙ্কে তেল আবিবে মাটির নিচে অবস্থিত একটি আশ্রয়কেন্দ্রে জড়ো হয়ে পুরিম নামের এই উৎসব করছে তারা। এটি ইহুদিদের এমন একটি ধর্মীয় উৎসব যা মূলত প্রাচীন যুগে ইহুদিদের করুণ অবস্থার স্মরণে পালন করা হয়। তবে এবারের উৎসবে বর্তমান সংঘাত থেকে রক্ষা পাওয়ার প্রার্থনা করছেন ইহুদিরা। নাহিদা রিন্থির প্রতিবেদন। যুদ্ধ আর অনিশ্চয়তার আবহ, সেই সাথে বোমার আতঙ্কে মাটির নিচে আশ্রয়কেন্দ্রে উদযাপিত হলো ইহুদিদের অন্যতম ধর্মীয় উৎসব পুরিম। ঐতিহ্য আর নিরাপত্তার বাস্তবতায় এক ভিন্ন চিত্র দেখা গেল তেল আবিবে, যেখানে উৎসবের আনন্দ মিলেছে যুদ্ধের সতর্কতায়। সেই সঙ্গে উৎসবের রং, মুখোশ আর হাসির আড়ালে সবার মাঝে লুকিয়েছিল উৎকণ্ঠা। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সংঘাতের ছায়ায় ইহুদিদের ঐতিহ্যবাহী উৎসব পুরিম এবার উদযাপিত হলো এক ভিন্ন বাস্তবতায়। আমরা রাতে এখানে এসেছিলাম পুরিম উদযাপন করতে। আমরা এদিন মেগিলাত এস্থারের বইটি পড়ি। এটি হামানের গল্প, যিনি একজন দুষ্ট ব্যক্তি ছিলেন। বহু বছর আগে পারস্যের সমস্ত ইহুদিদের হত্যা করার চেষ্টা করেছিলেন। ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিবের মানুষ জড়ো হন একটি ভূগর্ভস্থ পার্কিং এলাকায়, যা এখন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেখানে জড়ো হয়ে ধর্মীয় আচার পালন করেছেন তারা। পাঠ করা হয়েছে স্কল অফ এস্থার। আমরা এটাও মনে রাখছি, ২০০০ বছর আগে আমরা এই উৎসব থেকে বিলুপ্ত হতে যাচ্ছিলাম। এবার আমরা এই উদযাপন করতে এখানে এসেছি। তবে এবছর ইরানের সাথে যুদ্ধের কারণে বিশৃঙ্খল অবস্থায় পালিত হচ্ছে উৎসবটি। শিশু কিশোররা পড়েছে রঙিন পোশাক আর সীমিত পরিসরে ভাগাভাগি হয়েছে উৎসবের খাবার। পুরিম মূলত পারস্যের সময় ইহুদিদের করুণ অবস্থার স্মরণে পালন করা হলেও বর্তমান সংঘাত থেকে রক্ষা পেতেও এই উৎসবে প্রার্থনা করছে তারা। তাই বর্তমান ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই উৎসব নতুন তাৎপর্য পেয়েছে অনেকের কাছে। অতীতের বাঁচার গল্প যেন বর্তমানে অনিশ্চয়তার সঙ্গে মিশে গেছে।
কিন্তু এবছর পরিস্থিতি ভিন্ন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে ইরান পাল্টা আক্রমণ শুরু করেছে। ফলে নিরাপত্তাজনিত কারণে অনেক ইসরায়েলি নাগরিক মাটির নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। নাহিদা রিন্থি, ৭১। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর মিত্রদেশ চীন রাশিয়া চুপ কেন, এমন প্রশ্ন উঠেছে নানা মহলে। হামলা হলেও ইরানের হয়ে সামরিক পদক্ষেপ নেয়নি বেইজিং কিংবা মস্কো। কেবল তেহরানের বন্ধু হিসেবে হামলা ও খামেনিকে হত্যার নিন্দা জানিয়েছে। আসলে কোন পর্যায়ে গিয়ে কোনো দেশ দ্বিতীয় পক্ষের হয়ে সংঘাতে জড়ায় বা বিরত থাকে তা বুঝতে হলে এসব দেশগুলোর মধ্যে হওয়া চুক্তিগুলো পর্যালোচনা করা প্রয়োজন। শারমিন স্বপ্নের প্রতিবেদন। গত বছরের জানুয়ারিতে ইরানের সঙ্গে রাশিয়া কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করে। এতে সামরিক সম্পর্ক বাড়লেও যৌথ প্রতিরক্ষা গড়ে তোলার কথা নেই। চুক্তি অনুযায়ী হামলার সময় রাশিয়ার ভূমিকা কেবল পরামর্শ প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আইনিভাবে অংশীদার হওয়ায় রাশিয়া ইরানকে কেবল সামরিক সরঞ্জাম সরবরাহ করতে পারবে, সৈন্য নয়। অপরদিকে চীনের সঙ্গে ইরানের চুক্তিটি $400 বিলিয়ন বাণিজ্যিক স্বার্থ সংশ্লিষ্ট, যা স্বাক্ষর হয় 2021 সালে। শনিবারের সংঘাত শুরুর পরপরই জরুরি অধিবেশন ডাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এর স্থায়ী সদস্য হিসেবে রাশিয়া ও চীন ইরানের জন্য কূটনৈতিক ঢাল ঠিকই, কিন্তু সেই ঢাল ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে না। জাতিসংঘ সনদের 51 নম্বর ধারা অনুযায়ী এটি রাষ্ট্রগুলোকে ব্যক্তিগত বা সম্মিলিত আত্মরক্ষার অধিকার দেয়। রাশিয়া ও চীন তাদের ভেটো ক্ষমতা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যুদ্ধের অনুমোদন বা নতুন নিষেধাজ্ঞা দেওয়া ঠেকাতে পারে, তবে ভেটো দিয়ে বাস্তব কোনো একতরফা হামলা থামানো সম্ভব নয়। চীন সবসময় ইরানকে সামরিকভাবে সমর্থন দেওয়া এড়িয়ে চলেছে। 2025 সালের 12 দিনের যুদ্ধের সময় বেইজিং ইরান ও ইসরায়েলের হামলার সমালোচনা করেছিল ঠিকই, কিন্তু তেহরানকে কোনো বস্তুগত বা সামরিক সহায়তা দেয়নি। এদিকে বেইজিং ও মস্কোর কাছে অংশীদারিত্ব একটি ব্যবসায়িক সিদ্ধান্ত, কিন্তু মিত্র হয়ে যুদ্ধে নামা তাদের জন্য অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। রয়টার্সের তথ্য অনুযায়ী 2025 সালে ইরান যে পরিমাণ তেল রপ্তানি করেছে তার 80% কিনেছে চীন। অপরদিকে 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর তেহরান তাদের ড্রোন ও প্রযুক্তি দিয়ে মস্কোকে সহযোগিতা করে। এর বিনিময়ে গত বছর তাদের মধ্যে ড্রোন উৎপাদন কেন্দ্র স্থাপন নিয়ে একটি সমঝোতাও হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান ও রাশিয়ার তেল গত কয়েক বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে। চীনও তেলের জন্য এই দুই দেশের উপর নির্ভরশীল, ফলে সামরিক পদক্ষেপ নেওয়াটা তাদের নতুন করে বাণিজ্য নিষেধাজ্ঞার মুখে ফেলতে পারে। এদিকে বর্তমানে ওয়াশিংটন, মস্কো ও বেইজিং পরস্পরকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে। বিশ্বযুদ্ধের পর এই দীর্ঘ সময়ে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ হয়েছে ইসরায়েল। তাদের মধ্যে কোনো আনুষ্ঠানিক যৌথ প্রতিরক্ষা চুক্তি না থাকলেও পরস্পরকে ডি ফ্যাক্টো বা কার্যত মিত্র হিসেবে দেখে। অন্যদিকে ইরানকে নিয়ে রাশিয়া ও চীনের লক্ষ্য হল মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের প্রভাব সীমাবদ্ধ করা, তেহরানের পক্ষ নিয়ে যুদ্ধ করা কিংবা নিজেদের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলা এই বন্ধুত্বের লক্ষ্য নয়। শারমিন স্বপ্না, ৭১। পেরুতে একটি মিনি ভ্যান নদীতে পড়ে অন্তত 11 জন নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার হুয়ারুচিরি প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় মিনি ভ্যানে প্রায় 20 জন যাত্রী ছিলেন বলে ধারণা কর্তৃপক্ষের। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আন্দিনা জানিয়েছে, মিনি ভ্যানটি আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে রিম্যাক নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। মিনি ভ্যানটি নদী থেকে উদ্ধার করা হয়। অতিরিক্ত গতি ও সড়কের বেহাল দশার কারণে দক্ষিণ আমেরিকার দেশটিতে সড়ক দুর্ঘটনা নিয়মিতই ঘটছে। গত বছর সড়ক দুর্ঘটনায় পেরুতে মোট 3173 জন প্রাণ হারান। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।